দেখতে দেখতে 2টো দিন কেটে গেছে। এই 2 দিন কায়ান অফিসের ধারে কাছেও ঘেঁষেনি। কায়ান চিরচেনা বেপরোয়া জীবনে ফিরে গেছে। বন্ধুদের সাথে আড্ডা, পার্টি সব মিলিয়ে কায়ান যেন মাস্তিতে আছে। আজ সন্ধ্যাবেলা শহরের অন্যতম দামি অভিজাত এক রেস্টুরেন্টে কায়ান আর তার বন্ধুদের বিশাল আড্ডা বসেছে। রেস্টুরেন্টের ভিআইপি লাউঞ্জে বসে আছে ওরা। কায়ানের পরনে ব্ল্যাক লেদার জ্যাকেট আর ডার্ক ব্ল্যাক জিন্স। কপালে ব্যান্ডেজ করা থাকলেও অবিন্যস্ত চুলে সুদর্শন লুকটাই ফুটে উঠেছে। ঠিক পাশে গা ঘেঁষে বসে আছে জেনি। জেনির পরনে একটা শর্ট রেড ড্রেস। সে নিজের লম্বা নখ দিয়ে কায়ানের জ্যাকেটের কলার নিয়ে খেলতে খেলতে বেশ আদুরে গলায় বলল, কায়ান, তুমি এই উইকেন্ডে ফ্রি আছো তো? অনেকদিন আমরা একসাথে কোথাও লং ড্রাইভে যাই না। কায়ান জেনির এই ঘনিষ্ঠতায় অভ্যস্ত হলো, আজ কেন যেন ওর ভেতর একটা অদ্ভুত অস্বস্তি কাজ করলো। আজ জেনির এই কড়া পারফিউমের গন্ধটা দম বন্ধ করে দিচ্ছিল। কায়ানের অবচেত মন বারবার অন্য কোনো স্নিগ্ধ ঘ্রাণ খুঁজছিল, যা ও নিজেই বুঝতে পারছে না। তবুও কায়ান বাইরে নিজের ডোন্ট কেয়ার ভাবটা বজায় রেখে সোফায় বসে একটু সোজা হয়ে বসলো। সামনে সোফা থেকে স্যাম মকটেলের গ্লাসে চুমুক দিয়ে কায়ানের দিকে তাকিয়ে বলল, আরে জেনি, লং ড্রাইভ ছাড় দোস্ত, তুই নিউ কাওয়াসাকি ড্রিফটিং বাইকটার আপডেট দেখছিস? দ্যাট মেডিসিন ইজ এ টোটাল বিস্ট ব্রো। এই মডেলটা একদম নতুন এসেছে। ট্র্যাকে ওটা ড্রিফটিং জাস্ট নেক্সট লেভেলের। রাফিও সোফায় সোজা হয়ে বসলো। একদম, ওটার টর্ক আর ব্রেকিং সিস্টেম এতটাই জোস যে ড্রিফটিংয়ের সময় ব্যালেন্সের একটুও নষ্ট হয় না। তুই তো আমাদের গ্রুপের বেস্ট রাইডার, হোয়াট ডু ইউ সে কায়ান? চল এই ফ্রাইডেতে বাইকটা নিয়ে ট্র্যাকে একটা টেস্ট রান দিয়ে আসি। কায়ান গম্ভীর কণ্ঠস্বরে বলল, ড্রিফটিং বাইক নিয়ে যখন কথা উঠছে তখন ট্র্যাকে তো নামতেই হবে। জাস্ট লেট মি চেক মাই শিডিউল ব্রো। আরিয়ান, তুই বাইকটার বুকিং ডিটেলস আমাকে মেইল করে দিস। জেনি কায়ানের কাছাকাছি বসেও কায়ানের এই উদাসীনতা দেখে অভিমানী সুরে বলল, তুমি শুধু তোমার বন্ধুদের বাইক আর রেসিং নিয়ে মেতে থাকো কায়ান, আমার দিকে তো তোমার বিন্দুমাত্র খেয়ালই নেই। কায়ান জেনির কথায় জবাব দিতে যাবে ঠিক তখনই রেস্টুরেন্টের মেইন এন্ট্রান্সের গ্লাস ডোরটা খুলে গেল, আর সেই দরজার দিকে চোখ পড়তে কায়ানের মুখের ভিতরে আটকে গেল। ভেতরে প্রবেশ করছে নুরাইন, তবে একা নয়, ওর পাশে দাঁড়িয়েছে লম্বা মতো সুপুরুষ এক হ্যান্ডসাম ছেলে। ছেলেটার পরনে নেভি ব্লু ব্লেজার আর নুরাইনের পরনে একটা অফ হোয়াইট কালারের স্লিভলেস কুর্তি। নুরাইনকে এই পোশাক এতটা এলিগেন্ট লাগছিল যে রেস্টুরেন্টে অনেকের দৃষ্টি ওর দিকে ঘুরে গেল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো নুরাইন ছেলেটার সাথে খুব স্বাভাবিকভাবে হাসি মুখে কথা বলতে বলতে ভিতরের দিকে এগিয়ে আসছে। পুরোটা সময় কেটে যাচ্ছে কিন্তু নুরাইন একবারের জন্য কায়ানের টেবিলের দিকে তাকালো না। ও যেন পুরোপুরি নিজের জগতে মগ্ন। এদিকে টেবিলে স্যাম আর রাফি তখন কাওয়াসাকি বাইকের ইঞ্জিন আর হর্স পাওয়ার নিয়ে তুমুল এক্সাইটমেন্টে কথা বলে যাচ্ছে। স্যাম চেঁচিয়ে বলল, ব্রো, ইফ ইউ হিট দ্য অ্যাপক্স অ্যাট 120 দ্য ড্রিফট উইল বি লেজেন্ডারি। জেনিও কায়ানের বাহু জড়িয়ে ধরে নিজের নতুন নেল আর্ট দেখে অনর্গল কিছু একটা বলে যাচ্ছে, কিন্তু কায়ানের কানে সেসব কথার একটা শব্দও ঢুকছে না। সব কিছু যেন কায়ানের কাছে এক মুহূর্তে নিস্তব্ধ ব্যাকগ্রাউন্ড নয়েজ হয়ে গেল। পুরো মনোযোগ, সমস্ত ইন্দ্রিয় আটকে গেছে জানালার ধারে ওই টেবিলটায়, যেখানে নুরাইন আর ওই ছেলেটি পাশাপাশি বসেছে। বন্ধুরা, জেনি, কেউ নুরাইনকে খেয়াল করেনি, ওরা যে যার মতো আড্ডায় মত্ত। কিন্তু কায়ানের ভেতরে যেন তীব্র এক ভূমিকম্প শুরু হয়ে গেল। নিজের হাতের মকটেলের ক্রিস্টাল গ্লাসটা এত জোরে চেপে ধরল যে ফর্সা হাতের রগগুলো নীল হয়ে ভেসে উঠল। গ্লাসের ভেতরে বরফগুলো তীব্র চাপে মৃদু শব্দ করে নড়ে উঠল, ঠিক যেভাবে কায়ানের ভেতরটা খণ্ড খণ্ড হয়ে ভেঙে পড়ছে। কায়ানের চোয়াল শক্ত হয়ে এলো। ওই ছেলেটির কথা বলার মাঝে খুব জেন্টেল ভঙ্গিতে হাসছে, আর নুরাইন একবারের জন্য কায়ানকে দেখল না। এই সম্পূর্ণ অবহেলা আর উপেক্ষা কায়ানের ভিতরে এক তীব্র বিষাক্ত আগুন জ্বালিয়ে দিল। কায়ান নিজের ঠোঁট দুটো শক্ত করে কামড়ে ধরে গ্লাসের দিকে তাকিয়ে রইল, যেন ওটা এখনই ওর হাতের চাপে ভেঙে চুরমার হয়ে যাবে। কিছুতেই মেনে নিতে পারছে না যে চোখের সামনে নুরাইন অন্য কারো সান্নিধ্যে এতটা কমফোর্টেবল। নুরাইন আর ওই ছেলেটার টেবিলের দিকে তাকিয়ে কায়ানের ভিতরে অশান্ত ঝড়টাকে ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। জেনির অনর্গল বকবকানি কোনো কিছু ওর মস্তিষ্কে বোঝাচ্ছিল না। কায়ান শুধু দেখছিল নুরাইনের প্রতিটা মুভমেন্ট। কিছুক্ষণ পর নুরাইন ছেলেটার সাথে কথা শেষ করে আলতো হেসে টেবিল থেকে উঠল। হ্যান্ডব্যাগটা সিটে রেখে রেস্টুরেন্টের ভিতর দিকে প্যাসেজ ধরে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। ওয়াশরুমের ভেতরে নুরাইন বেসিনের কলটা ছেড়ে দিয়ে ঠান্ডা পানি দিয়ে নিজের ফর্সা মুখটা আলতো করে ধুয়ে নিল। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে একটি গভীর নিঃশ্বাস ফেলল। এরপর পাশের বক্স থেকে একটা টিস্যু টেনে নিয়ে খুব নিখুঁতভাবে মুখের পানির ফোঁটাগুলো মুছে নিল। কাজ শেষ করে টিস্যুটা ডাস্টবিনে ফেলে নুরাইন যেই না পিছনে ঘুরবে অমনি পুরো শরীর আকস্মিকতা এক লহমায় জমে গেল। বুকের ভেতরটা ঢক করে উঠল, চোখ দুটো বড় বড় হয়ে গেল। ঠিক পেছনে মাত্র 1 ইঞ্চি দূরত্বে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে কায়ান।
কোনো পায়ের আওয়াজ নেই, কোনো আঘাত সংকেত নেই। একেবারে নিঃশব্দ এক ভূতের উপস্থিতি নিয়ে ছেলেটা ঠিক নুরাইনের মুখোমুখি দাঁড়িয়ে। কায়ানের ব্ল্যাক লেদার জ্যাকেট আর অবিন্যস্ত চুলের আড়ালে চোখ দুটো বন্য পশুর মতো জ্বলজ্বল করছে। কপালে সাদা ব্যান্ডেজটা আরও রহস্যময় করে তুলেছে। নুরাইন নিজেকে সামলে নিতে কয়েক সেকেন্ড সময় নিল। কায়ানের এমন আকস্মিক ও অদ্ভুত আচরণে বিরক্ত হয়ে বলল, হোয়াট ইজ দিস কায়ান? এটা লেডিস ওয়াশরুমের বাইরে কমন প্যাসেজ। তুমি এখানে এভাবে ভূতের মতো কেন দাঁড়িয়েছ? না, কায়ান নুরাইনের কথার কোনো উত্তর দিল না। ঠোঁটের কোণে ঝুলছে এক অদ্ভুত গম্ভীর অথচ তীক্ষ্ণ বাঁকা হাসি। পা বাড়ালো নুরাইনের দিকে। কায়ানের বুটের একটি পদক্ষেপ যেন পুরো করিডোরে এক অলিখিত মনস্তাত্ত্বিক চাপ তৈরি করলো। কায়ানকে এক পা এগিয়ে আসতে দেখে নুরাইন হকচকিয়ে এক পা পিছিয়ে গেল। কিন্তু কায়ান থামল না। সে আরও এক পা বাড়ালো। কায়ানের চোখ দুটো নুরাইনের মুখের উপর এমনভাবে নিবদ্ধ যেন নুরাইনের ভিতরে প্রতিটি কম্পন মেপে নিচ্ছে। কায়ানের এই শান্ত পদক্ষেপের সামনে নুরাইন অবচেতনভাবে পেছাতে বাধ্য হলো। এক পা দুপা করে পেছাতে পেছাতে নুরাইনের পিঠ শক্ত মার্বেলের দেওয়ালে গিয়ে ঠেকে গেল। কায়ান নুরাইনের একদম মুখোমুখি এসে দাঁড়ালো। দুইজনের দূরত্ব তখন শূন্যের কোঠায়। কায়ান নিজের দুই হাত নুরাইনের দুই পাশের দেওয়ালে ঠেকিয়ে দিল। নুরাইন পুরোপুরি বন্ধ হয়ে গেল। কায়ান নিজের মাথাটা সামান্য ঝুঁকিয়ে নুরাইনের চোখের দিকে চাইল। এটা পাবলিক প্লেস, নিজের লিমিট ক্রস করো না, হাত সরাও এখান থেকে। কায়ান কিছু বলতে যাবে তখনই কায়ানের হাতের বাঁধন আলগা হতো দূরের কথা, বুকটা নুরাইনের আরও কাছাকাছি নেমে এলো। কায়ানের ব্ল্যাক লেদার জ্যাকেটের চেনটা নুরাইনের অফ হোয়াইট কুর্তি ছুঁয়ে গেল। কায়ান কিছু বলতে যাবে ঠিক তখনই হুট করে একটা শব্দ হলো। অন্য একটা মেয়ে ওয়াশরুমের দিকে আসছিল। হুট করে নির্জন প্যাসেজে কায়ান আর নুরাইনকে এমন ঘনিষ্ঠ অবস্থায় দেওয়ালে লেপ্টে থাকতে দেখে মেয়েটা থমকে দাঁড়িয়ে গেল। অত্যন্ত বিরক্ত বাঁকা চোখে ওদের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর দ্রুত ভেতরের দিকে চলে যাওয়ার সময় বিড়বিড় করে বলে গেল, অসভ্য, এরা এখানে কি করছে? এদের কি বাড়ি ঘর নেই নাকি যে রেস্টুরেন্টে ওয়াশরুমের প্যাসেজে এসে রোম্যান্স করতে হবে? মেয়েটার কথাগুলো স্পষ্ট নুরাইনের কানে আসতে তীব্র লজ্জা অপমানে গাল টকটকে লাল হয়ে উঠল। পরিস্থিতি আরও ঘোলাটে হওয়ার আগেই নুরাইন নিজেকে সামলে নিয়ে কায়ানের বুকে দুই হাত দিয়ে শক্ত করে একটা ধাক্কা দিল। কি হয়েছে? সরো। দেখলে তো মানুষ কীভাবে ভাবছে। অনেক নাটক হয়েছে, এবার রাস্তা ছাড়ো। কেন এত তাড়াহুড়া কিসের আপনার? চললেই বুঝি বাইরের ওই ছেলেটার কাছে ছুটে যাবেন? নুরাইন সোজা কায়ানের চোখের দিকে তাকিয়ে জবাব দিল, দরকার আছে। ও আমার বন্ধু এবং আমাদের বিজনেস ক্লায়েন্ট বাইরে আমার জন্য ওয়েট করছে। বন্ধু শব্দটা শোনা মাত্র কায়ানের মাথায় যেন দাও দাও করে আগুন জ্বলে উঠল। যাবেনই তো। কথাটা শেষ করে কায়ান আচমকা দেয়ালে রাখা দুই হাত সরিয়ে নিল। নুরাইনকে আর একটি শব্দও বলার সুযোগ না দিয়ে নিজের লেদার জ্যাকেটের কলারটা ঠিক করে 1 সেকেন্ডের মধ্যে ওখান থেকে ঘুরে সোজা করিডোর ধরে বাইরের দিকে হেঁটে চলে গেল। নুরাইন দেওয়ালে পিঠ থেকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। রেস্টুরেন্ট থেকে বের হয়ে কায়ান সোজা চলে এলো শহরের অফ রোড ট্র্যাকে, যেখানে গভীর রাতে বেপরোয়া রেসিং আর ড্রিফটিংয়ের আসর বসে। ভেতরে তীব্র রাগ কায়ানকে শান্ত হতে দিচ্ছিল না। নিজের কাওয়াসাকি ড্রিফটিং বাইকটা স্টার্ট দিতেই ইঞ্জিনটা গর্জে উঠল। মাথায় হেলমেট পরে ট্র্যাকে নামলো। চোখের সামনে শুধু ঘুরছিল রেস্টুরেন্টের নুরাইনের সাথে ছেলেটা। এই দৃশ্য আর সেই চিন্তাটা ওর গতি আরও বাড়িয়ে দিল। কাম অন কায়ান, শো দেম হু ইজ দ্য কিং অফ দ্য ট্র্যাক। স্যাম আর রাফি ট্রাকের বাইরে দাঁড়িয়ে চিৎকার করে ওকে চেয়ার আপ করতে লাগলো। আজকে এখানে আসার প্ল্যান ছিল না ওদের, তবে কায়ানের জন্য আসা। নেক্সট সানডেতে কায়ান, স্যাম, রাফিও ড্রিফটিংয়ে নামবে। কায়ান এক্সেলারেটর পুরোটা ঘুরিয়ে দিল। বাইকটা তীব্র গতিতে ট্র্যাকে ছুটে চলল। প্রতিটা শার্প টার্নিংয়ে বাইকটাকে এত মারাত্মকভাবে ড্রিফটিং করা ছিল যে টায়ারের ঘর্ষণে পিচঢালা রাস্তা থেকে আগুনের ফুলকি ধোঁয়া বের হচ্ছিল। স্যাম আর রাফি তো কায়ানের এই বিধ্বংসী রাইডিং দেখে রীতিমতো থ বনে গেল। রাফি চেঁচিয়ে বলল, ব্রো, কায়ান ইজ রাইডিং লাইক এ সাইকোপ্যাথ টুনাইট। ও কি আজ ট্র্যাকে মরবে নাকি? জেদ আর ক্ষোভের বশে কায়ান বাইকের স্পিড আরও বাড়িয়ে দিল। কিন্তু ঠিক শেষ ল্যাপের একটা বিপজ্জনক পার হওয়ার সময় তীব্র ড্রিফটিংয়ের কারণে বাইকের পেছনের চাকাটা সামনে স্কিড করলো। কায়ান নিজের সর্বশক্তি দিয়ে হ্যান্ডেল বার চেপে ধরে ব্যালেন্স সামনে নিল ঠিকই, কিন্তু ড্রিফটিংয়ের তীব্র ঝাঁকুনিতে বাইকটা একপাশে হেলে গিয়ে ট্রাকের পাশে গার্ড রেলে সজোরে ঘষা খেল। এক ভয়ঙ্কর কর্কশ শব্দে পুরো ট্র্যাক কেঁপে উঠল। তবে কায়ান হার মানেনি। ও যান বাজি রেখে বাইকটাকে আবার সোজা করে ফিনিশিং লাইনের দিকে ছিটকে বেরিয়ে গেল এবং বাকি সব রাইডারদের পেছনে ফেলে ফিনিশিং লাইন ক্রস করলো। ইয়েস কায়ান, উইন, ইউ ডিড ইট ব্রো। স্যাম আর রাফি এক্সাইটমেন্টে চিৎকার করতে করতে ওর দিকে ছুটে এলো। জিতবে কায়ানই, সেটাই স্বাভাবিক। কিন্তু বাইক থেকে নামার পর দেখালো কায়ান বেশ ভালো রকমের চোট পেয়েছে। গার্ড রেলের সাথে তীব্র ঘর্ষণে ওর ব্ল্যাক লেদার জ্যাকেটের এক পাশটা ছিঁড়ে গেছে। হাতের কোনো কবজি আর জিন্স ছিঁড়ে পায়ের চামড়া বেশ কেটে কুটে গেছে। ক্ষতস্থানগুলো থেকে তাজা লাল রক্ত গড়িয়ে পড়ছে।
কপালে আগের ব্যান্ডেজের কোণ দিয়েও রক্তের নতুন রেখা দেখা যাচ্ছে। রাফি আতঙ্কিত হয়ে বলল, ও শিট দোস্ত, তোর হাত পা তো পুরো কেটে কুটে গেছে। প্রচণ্ড ব্যথা পাবি তো। কায়েন হেলমেটটা খুলে একপাশে ছড়িয়ে ফেলল। ক্ষতস্থানে তীব্র যন্ত্রণার মুখে কোনো অভিব্যক্তির পরিবর্তন ঘটাতে পারল না। রাত তখন প্রায় 12টা। নুরাইন ড্রয়িং রুমের সোফায় বসে আছে। ঠিক তখনই মেইন ডোরের লক খোলার শব্দ হলো। নুরাইন তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। দরজা ঠেলে ভেতরে ঢুকলো কায়েন। কায়েনের অবিন্যস্ত চুলগুলো কপালে লেপ্টে আছে। কপালে থাকা আগের সাদা ব্যান্ডেজ ভেদ করে তাজা রক্ত গড়িয়ে পড়ছে। শুধু তাই নয়, হাতের কনুই আর জিন্স ছিঁড়ে পায়ের চামড়া ছিলে গিয়ে রক্তে মাখামাখি হয়ে গেছে। কায়েন খুঁড়িয়ে চলা পায়ে শরীরটাকে কোনো মতে টেনে ভেতরের দিকে আসছিল। প্রচণ্ড ব্যথায় ওর চোয়াল শক্ত হয়ে আছে, কিন্তু চোখে মুখে সেই একই রকম বেপরোয়া উদাসীন ভাব। কায়ান, এইসব কী করেছো তুমি? এ অবস্থা কীভাবে হলো তোমার? এত রক্ত পড়ছে কেন? কায়েন নুরাইনের এই আকস্মিক কথায় ঠোঁটের কোণে চেনা বাঁকা বিষাক্ত হাসিটা ফুটিয়ে তুলল। আমি মরি আর বাঁচি তাতে আপনার কি? যান গিয়ে নিজের বন্ধুদের সাথে মিটিং করুন। এই সামান্য কেটে কুটে যাওয়ায় আমার কিছু যায় আসে না। কথাটা বলে কায়েন যেই না পা বাড়িয়ে নিজের ঘরের দিকে যেতে চাইল, অমনি নুরাইন বলল, একদম চুপ, সোজা ঘরে চলো। নুরাইন শক্তপোক্তভাবে ধরে ওকে টেনে নিয়ে নিজের ঘরের দিকে নিয়ে এলো। কায়েন ব্যথার চোটে আর নুরাইনের এই অনাকাঙ্ক্ষিত জোরের সামনে আর টিকতে পারল না। ধপ করে বিছানায় বসে পড়ল। নুরাইন এক মুহূর্ত সময় নষ্ট না করে ফার্স্ট এইড বক্সটা নিয়ে কায়েনের মুখোমুখি বসলো। ধীর পায়ে কায়েনের একদম কাছাকাছি এসে হাঁটু কেড়ে বসলো, যাতে ক্ষতস্থানগুলো ভালোভাবে ড্রেসিং করা যায়। নুরাইন আলতো হাতে কায়েনের গায়ের লেদার জ্যাকেটটা খুলে একপাশে সরিয়ে রাখলো। নুরাইন একটা তুলো অ্যান্টিসেপটিক লিকুইড নিয়ে কায়েনের হাতের কনুইয়ের গভীর ক্ষতটায় ছোঁয়াতে কায়েন ব্যথার চোটে দাঁত চেপে ধরল। পুরো শরীরটা শক্ত হয়ে গেল যেন। নুরাইন নরম গলায় বলল, একটু সহ্য করো, এত বড় অ্যাক্সিডেন্ট করেছো। কায়েন স্তব্ধ হয়ে নুরাইনের মুখের দিকে তাকিয়ে রইল। নুরাইন অত্যন্ত যত্ন সহকারে জোর করে কায়েনের হাত পায়ের প্রতিটি ক্ষত পরিষ্কার করে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। পুরোটা সময় কায়েন এক দৃষ্টিতে নুরাইনের দিকে চেয়ে রইল, যেন এই শারীরিক যন্ত্রণার চেয়ে নুরাইনের জোর কাটানো সেবার মাদকতা অনেক বেশি তীব্র। চলবে।